এ পর্যায়ে আমাদের সেকালকে তুলে ধরতে আসছেন রাইসুল হাসান। গভীর রাত, শান্তিনিকেতনে বসে আছি। হঠাৎ দেখি এক আলোক ঝলকানি। এই ঝলকানিতে সামনের দিকে এগিয়ে গেলাম, দেখতে পেলাম এক আলো। সে আলো আমাকে টেনে নিয়ে গেল অনেকটাই দূরে। চোখ একদম ঝলঝল করছে। এসে দেখি এখানে অনেক সাউন্ড, চারপাশে শুধু গান বাজনা আর নাচ। তারপর তাকিয়ে দেখলাম স্টেজের দিকে। স্টেজেই তাকিয়ে দেখি বইমেলা 2025। এই 25 আমি কেমনি 1 শতাব্দী চলে আসলাম এতটা দূরে। আমি কি টাইম ট্রাভেল করে এসেছি? হ্যাঁ, আমি সেই রবীন্দ্রনাথ যে টাইম ট্রাভেল করে চলে আসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই বইমেলায়। 25 সালের এই বইমেলায় এসে যখন আমি বইয়ের আশেপাশে যে স্টলগুলো রয়েছে সেগুলোতে তাকাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম একটি বই। বইয়ের নাম ভালোভাবে খেয়াল করলাম, অদৃশ্য অসুখ তুমি। আমি এমন বইয়ের নাম কখনো আগে দেখিনি, অদৃশ্য অসুখ তুমি। নিচে যখন বইটি খুলে দেখলাম, বইয়ের লেখক কাফেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথের ছোট ভাই। কিভাবে সম্ভব, আমার আবার ছোট ভাই কিভাবে 2025 সালে চলে আসলো? কাফেন্দ্রনাথ দত্ত। তার প্রথম কবিতা আমি পড়তে গিয়ে দেখি, যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, আবার যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। এমন সব কবিতা দেখে আমি অবাক। আমার সেন্স, কমন সেন্স সব কাজ করতেছে না। এ কোন গবেষণা, এ কোন চিন্তাধারা এই ধরনের কবিতা লিখলো? আমি তো এত বড় বড় কবিতা লিখলাম, তারপরে এত ডিপ মিনিং যুক্ত কবিতা কখনো লিখতে পারিনি। এই কাফেন্দ্রনাথ আমার বংশধর হলো কিভাবে? তার এই কবিতা পর্যালোচনা করতে করতে বুঝতে পারলাম এ আসলে সেই কবি নয়, এ আমার প্রাক্তন, যাকে আমি কখনো ক্ষমা করতে পারিনি, তারই কোনো বংশধর হবে। এই এই থেকে চলে আসলাম আমরা পরবর্তী স্টলের দিকে। স্টল পাল্টিয়ে যখন আসলাম তখন দেখি আমাদের অবাক ভালোবাসা, আরেক বইয়ের নাম ভালোবাসার বই। আচ্ছা ঠিক আছে, যেহেতু একটু রোমান্টিক ব্যাপার, সেকা খাওয়া কবিতা পড়ে ফেলছি কাফেন্দ্রনাথের, একটু ভালোবাসার বই পড়ে দেখি। রোমান্টিক কবিতা, তা হাত দিয়ে দেখি প্রথম লাইন, আমি এক বিস্কুট তুমি চায়ের কাপ, ডুবিয়ে দিও না তলায় গেলে সাফ। আরে, কবিতার মধ্যে আবার বিস্কুট কই থেকে আসলো? এখানে ভালোবাসা কই, প্রেম কই, এখানে রোমান্টিকতা কই, এখানে ছন্দ কই, এখানে কাব্য কই? তারা কিভাবে বিস্কুট আর প্রেম ভালোবাসা নিয়ে চায়ের কাপে মিশিয়ে দিল? ভালোবাসা কি আজ গুলিয়ে খাবে তারা? এভাবেই দেখতে পারি যে জেনজি, এই জেনজি জিনিসটা কি। হঠাৎ করে বুঝতে পারলাম যে আমার আশেপাশে এক ছেলে এসে বললো যে জেনজির কবিতা আজকাল এরকমই হয়। জেনজি আসলে তাদের ভালোবাসাকে, তাদের সবকিছুকে আসলে খুব সংক্ষেপে প্রকাশ করতে চায়। তাদের ভালোবাসা আপনার মতোই সেই বড় বড় সোনাত্তরীর কবিতার মতো নয় যা চলতেই থাকে চলতেই থাকে। আপনি তো শেষের কবিতা লিখতে লিখতে আপনার জীবনকালে শেষ পর্যায়ে চলে গেছেন। আর আমরা কবিতা লিখে ফেলি আর চ্যাট জিপিটি আর গুগল জিমিনির দেশে, যেখানে আমাদের কবিতা লিখতে বেশি সময় লাগে না। ফেসবুকের রিলস যে বানাইতে যেমন সময় লাগে না, ফেসবুকের রিলস বানাইতে বানাইতে আমরা আমাদের কবিতা বানিয়ে ফেলি। এখন দেখি আমি এখন প্রচুর হতাশ। এই হতাশ অবস্থায় যখন আর কোনো কবি দেখবো না, এ সময় এক ছোট বাচ্চা এসে আমাকে বলল, আপনাকে দেখে অনেক আধুনিক মনে হচ্ছে। কেন আমাকে দেখে আধুনিক কেন মনে হয়? আপনি বড় বড় দাড়ি রেখেছেন, এই বড় বড় দাড়ি দেখে মনে হয় আপনি কোনো ব্যান্ডের লোক বা কোনো এক গায়ক। এই আধুনিক, আমার কাছে একটা কবিতার বই আছে, আপনি কি ওটার অনুবাদ করে দিবেন? কবিতার বই হাতে নিলাম, নিয়ে দেখলাম ছোট যেহেতু বাচ্চা, কবিতার বইয়ের নাম সেন্সলেস কবিতার বই। সেন্সলেস, এটা আবার কি জিনিস? প্রথম কবিতা, কব ক বক বক বক। আমি বুঝতে পারলাম না এ আবার কোন জিনিস। আমার পকেটে আমার নোবেল প্রাইজটা ছিল, খুব ভালোভাবে হাত দিয়ে দেখলাম, নোবেল প্রাইজটা কি চুরি হয়ে গেল নাকি? এই যুগে যদি আমি আজ নোবেল প্রাইজ নিয়ে আসছি, এটা চুরি হওয়ার সম্ভাবনাই বেশি। আর বর্তমান সময়ে যে ধরনের কবিতা দেখতেছি, এসব দেখার পর আমি যখন হতাশ, টাইম ট্রাভেল করে ফিরে যাবো কিভাবে তার কোনো ওয়ে নাই। তাই তখন আমি চিন্তা করলাম আমাকে হয়তো এসবের সাথেই মানিয়ে নিতে হবে, সেই জেনজির মতো আমাকে হয়তো টিকটক ইউটিউবের যুগেই ফিরে যেতে হবে। কেটে ফেললাম দাড়ি, কিনে নিলাম ক্যামেরা, নিয়ে চলে গেলাম সেই আমার মঞ্চে। মঞ্চে যাওয়ার পর নিজেকে যখন টিকটকের মতো পেশ করতে চাইলাম আমার কবিতাগুলো নিয়ে, তখন আমি বলতে চাইলাম আবার আসিবি না ফিরে। রবীন্দ্রনাথ যেহেতু আর এই যুগে ফিরতে পারবে না, তাই চাই আমি সেই রকম বলতে চাচ্ছি যে আবার আসিব না ফিরে এই টিকটকের ফিরে, আর আসবো না ফিরে তোমাদের এই জেনজির যুগে। আমি চলে যেতে চাই আমার সেই নীরব গহীন শীতল ছায়ায়, আমার শান্তিনিকেতনে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।